বইয়ের পিছনে যে এমসিকিউ আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন ডিরেক্টলি কমন চলে আসে। সো সেটার প্রয়াসে কিন্তু ভাইয়া অলরেডি গুণগত রসায়নের কিন্তু বইয়ের পিছনে এমসিকিউ শুরু করেছি, পাশাপাশি এই গুণগত রসায়নের পরপর কিন্তু শুরু করেছি আমাদের এই ইম্পর্টেন্ট এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। সো তোমরা কি সবাই ভাইয়ের সাথে যুক্ত হতে পেরেছো কিনা ভাইয়াকে জানিয়ে দিও, অ্যান্ড অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবে যেন সবাই মিলে আমরা এই লাইভটি করতে পারি, ঠিক আছে? সো ভাইয়া একটু 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিয়ে হচ্ছে ভাইয়া ক্লাসটি শুরু করব। সো সেই 1 মিনিটের মাঝেই তোমরা সবাই উপস্থিত হয়ে যাও। সো আমি তোমাদের সাথে আছি তোমাদের আবরার হামিম ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ি এবং বরাবরের মতোই কেমিস্ট্রি নিয়ে মেডিকেল অ্যাডমিশনের কেমিস্ট্রি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো রাইট নাও আমি দেখি কারা কারা জয়েন হয়েছো, যারা সালাম দিচ্ছ অবশ্যই সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সো আমি সময় বেশি নিব না, যেটা বলেছি 1 মিনিট সময় সবাই জয়েন করুক, অ্যান্ড সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবে সব ফ্রেন্ডদের মাঝখানে, অ্যান্ড এই 1 মিনিট সময়ের মাঝেই আমি লাইভটা রান করা শুরু করছি আর কি আমাদের এই লেকচারটি। সো আজকে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের হাজারি স্যারের পিছনে এমসিকিউ, মানে হাজারি স্যারের বইয়ের পিছনে এমসিকিউ। সো খেয়াল করে দেখো হাজারি স্যারের এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রায় কয়েকশো করে এমসিকিউ দেওয়া আছে। সো আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব আমরা কিন্তু চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক নিজে করার মতো, হ্যাঁ, যেন ধরো হচ্ছে প্র্যাকটিসটা যেন এমন না হয় যে উত্তরটা দেখে আমি বসিয়ে দিলাম, এমন না, আমি যেন একটু কনসেপচুয়াল বিষয়টা দেখি যে না এটা এভাবে হয়েছে, এটা এভাবে হতে পারতো বা এটা এভাবে হয়। সো এই বিষয়গুলো যখন আমরা একটু শিওর হয়ে যাবো, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের জন্য অ্যান্সার করাটা খুব ইজি হবে, অ্যান্ড আমাদের জন্য তখন এই এমসিকিউগুলো পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত অনেক দিন মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমরা চলে যাচ্ছি, তোমরা সবাই কমেন্টে জানাবা যে তোমরা ঠিক কোনটার উত্তর কি। হ্যাঁ, অ্যান্সার লেখার দরকার নেই, ABCD লিখলেই হবে। তো অনেক সময় অনেকে যেটা প্যাচ লাগে, অনেকে 1 A 2 B এসে বলতে থাকে, সেই কারণে আসলে অনেক সময় আমাদের মধ্যে প্যাচ একটা সৃষ্টি হয় আর কি। যাই হোক, সো আমি শুরু করছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। খুবই ফাস্ট সলভিং আমরা আগাবো। খেয়াল করি প্রথমে চলে আসছি কিছু মৌলের সংখ্যা, এইটা পারে না এটা কেউ নাই, তাই না? আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যখন পড়ি প্রথমে আমরা বিভিন্ন ব্লকের মৌল সংখ্যা পড়ি, যেমন দেয়া আছে S ব্লকের মৌল সংখ্যা, P ব্লকের মৌল সংখ্যা, D ব্লক। ঝটপট করে আমরা বলে ফেলি কোনটা কত। S ব্লকের মৌল সংখ্যা কয়টা? S ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টি। ভেরি মাচ ইজি কোশ্চেন। সাউন্ড সমস্যা হচ্ছে? এখন কি ঠিক আছে? সাউন্ড এখন কি ঠিক আছে কিনা জানিয়ে দিও তোমরা, সাউন্ডের সমস্যা হচ্ছে। ওকে, এখন কি সাউন্ড ঠিক আছে? একটু আগে সাউন্ড ঠিকটা আমরা ওটা মাস্ট হইতে হবে, নাহলে আবার ক্লাস করে পুরো ক্লাস আমরা করাবো কষ্ট করে, কিন্তু দেখা যাবে যে শুনেই নাই, তাই না? সো এটা আবার একটা বড় একটা ব্যাড ইম্প্যাক্ট হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমরা দেখি আগে আমাদের ছোট ভাই বোন যারা আছে ওরা কি ক্লাসটা নিজে করার মতো। হ্যাঁ, ওকে, সো আই থিঙ্ক আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার এখান থেকে। আমি একটু দেখে নিই সাউন্ডের বিষয়টা। ওকে ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে এখন। ওকে ভাই, সাউন্ড কমাই দিন তাহলে একটু। ওকে, ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে। ভেরি গুড, শুরু করে দিই তাহলে। S ব্লকের মৌল সংখ্যা কয়টা? আমরা জানি সবাই S ব্লকের মৌল সংখ্যা 14টা। S ব্লকগুলো কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2, তাই না? এই যে লিনা, কে, রুবি, মনে আছে পড়ছো? লিনা, কে, রুবি সাজাবে, মনে আছে কিনা? লিনা, কে, রুবি সাজাবে। এরপর কি ছিল? বিরিয়ানি, মোগলাই, কাবাব, মনে আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এরপর এখানে হাইড্রোজেন ছিল, ওখানে হিলিয়াম আছে। সো এই 14টা হচ্ছে S ব্লকের মৌল। P ব্লকের মৌল সংখ্যা ফার্স্ট। P ব্লকের মৌল সংখ্যা দ্রুত। P ব্লকের মৌল সংখ্যা কয়টি? P ব্লকের মৌল সংখ্যা দ্রুত। P ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 36টি। যে পারো না সে দুধ ভাত এখনো কিছু পারো না তাহলে। D ব্লকে সবাই পারো আমি জানি। D ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 41টি। একবার ইজি কথা। চলে আসি 4 নম্বরে। কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তর মানে শেষ স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীতে কত গ্রুপে হবে? কোন গ্রুপে হবে? তাহলে আমাকে জানতে চেয়েছে গ্রুপ। দেয়া আছে NH2 NP5। আমরা জানি যখন ইলেকট্রন P তে প্রবেশ করে তাহলে 5 আর 2 যা আছে শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন কত হইলো? 5 আর 2 যোগ করলে হচ্ছে
7। এখন যখন পি ব্লক মৌল হবে এর সাথে কিন্তু 10 যোগ করতে হয়। শেষ শক্তি স্তরে মোট যতগুলো ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করতে হয়, তাহলে তুমি পাবা গ্রুপ সংখ্যা। তার মানে শেষ শক্তি স্তরে আছে 7টি ইলেকট্রন, এর সাথে যোগ করতে হবে 10, হয়ে যাচ্ছে 17। এই 17 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এই 17 হচ্ছে আমাদের অ্যান্সার। সো জুম করতে বলছো, জুম করার কি খুবই দরকার আছে ভাইয়া? আচ্ছা আমি তাহলে জুম করবো, তোমরা তোমার কি কান্নাকাটি করো? ওকে ফাইন, জুম করে নেই, তোমার কান্নাকাটি দেখলে আমার ভালো লাগে না। ওকে রাইট নাও আমার মনে এখন ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে NH2NP5 7 যোগ 10 ইকুয়ালস টু কত হবে? 17। তাহলে উত্তর হচ্ছে 17। এরপর খেয়াল করি, বলছে 39Y মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোনটা? তোমাদেরকে ভাইয়া মনে আছে কিনা একটা শর্টকাট টেকনিক শিখিয়েছিলাম গ্রুপে। আমরা নিষ্ক্রিয় গ্যাস দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই পর্যায় সারণীতে কার অবস্থান কোথায়। ধরো নিষ্ক্রিয় গ্যাস যেটা গ্রুপ 18, মনে আছে তোমাদের? 2, 10 মনে আছে এগুলো? সবাই ঝটপট করে আমাকে জানিয়ে দাও এটা মনে আছে কিনা। হিলিয়াম, নিয়ন 2, 10, 18, 36 মনে আছে এগুলো? এই ফর্মেটে কিন্তু আমরা আগাচ্ছিলাম। এই ছিল আমাদের 18 নম্বর গ্রুপের মৌল, তাই না? এটা ছিল পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4। আমাদের এখানে কি বলেছে? বলেছে 39, 39। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 36 গিয়ে থেমেছে কত নাম্বার? 1, 2, 3, 4 নাম্বার পর্যায়ে, তাই না? তাহলে 39 কি হবে? 5 নাম্বার পর্যায়ের মৌল। সো আমরা খেয়াল করি পর্যায় 5 এর মৌল, ভালো কথা। কত নাম্বার গ্রুপ? 36 এর পরে ওকে 37, 38, 39। তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তাহলে অ্যান্সার হবে পর্যায় 5 এর গ্রুপ 3। এইটাকে আমরা ভাই তোমাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টেকনিক, যে টেকনিক দিয়ে আমরা খুব সহজেই কিন্তু পারমাণবিক সংখ্যা দেখলে অটোমেটিক্যালি তার পর্যায়ের অবস্থান, গ্রুপের অবস্থান বের করতে পারি। অনেকেই আবার ইলেকট্রন বিন্যাস করা শুরু করে দেয়, 1s2, 2s2। এত বড় ইলেকট্রন বিন্যাস করে তুমি এমসিকিউ অ্যান্সার করতে গেলে অনেক সময় লেগে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় অত সময় নেই। তো আজকে কিন্তু তোমরা জানো একটা ঘোষণা এসেছে, যদিও এটা একটা আংশিক ঘোষণা, কোনো ক্লিয়ার ওরকম ঘোষণা না যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষাটা কবে হবে। তবে মাথায় রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষার যে ঘোষণা ওরা দিয়েছে 10 তারিখ কিন্তু মোটামুটি ভালোই পসিবিলিটি আছে। সো তোমাকে মাথায় রাখতে হবে 10 তারিখ ধরেই তোমাকে শেষ করতে হবে, কারণ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি পিছায় তোমার জন্য আলহামদুলিল্লাহ ভালো, না পিছালে তো কোনো সমস্যা নেই, 10 তারিখেই তুমি দিবা সবার মতো করে। বাট এটা কিন্তু কেউ ডাইভার্ট করা যাবে না। খেয়াল করে দেখি কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক। সবাই ঝটপট করে অ্যান্সার করো। এখানে যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে এটার মধ্যে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? তোমরা আমাকে ঝটপট করে অ্যান্সার করে যাও, কোন ইলেকট্রন বিন্যাসটা এখানে সঠিক। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দ্রুত, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দ্রুত করে দাও। কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? ছটপট ছটপট অ্যান্সার, ছটপট। কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? ছটপট অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো, ঝটপট। আমরা বুঝতেই পারছি, দেখো প্রথমটা নিয়ে কাজ করলে দেখবা প্রথমটাতে মিলে গেছে। আমাদের দেখবে এটা খুব সহজ, কারণ 4টার মধ্যে দেখো প্রথমটা নিয়ে কাজ করে দেখো তুমি, প্রথম জিঙ্ক 2+ এটা বের করো, করে দেখো জিঙ্ক 2+ই মিলে গেছে 3d10। 4s2 ছিল, যেহেতু জিঙ্ক 2+, তার মানে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে 4s2 যেটা ছিল এই 2টা ইলেকট্রন বাদ, তাহলে থাকে 3d10। এটাই হচ্ছে জিঙ্ক 2+। এবং আমরা জানি জিঙ্কের ক্ষেত্রে যেহেতু 3d অরবিটাল সম্পূর্ণ পূর্ণ, সেক্ষেত্রে এটা কিন্তু অবস্থান্তর মৌল হবে না। কারণ অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি? ডি অরবিটাল হবে আংশিক পূর্ণ, হয় 0 হবে না, 10 10টায় থাকলে হবে না, 1 থেকে 9। যদি ডি অরবিটাল একটা থাকে ভালো কথা, এটা অবস্থান্তর মৌল। 9টা থাকলে সেটা অবস্থান্তর মৌল। কিন্তু যদি ডি অরবিটাল পুরো খালি 0 হবে না, ডি অরবিটাল পুরোপুরি ফিল আপ 10টাই আছে, তাহলেও কিন্তু অবস্থান্তর মৌল হবে না। তাহলে এখানে আমরা জিঙ্ক কিন্তু এমন একটা উদাহরণ, জিঙ্ক 2+, এটা কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার সুযোগ নাই। কারণ কি? ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। আচ্ছা 7 নাম্বার, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলে? দ্রুত অ্যান্সার করো, পর্যায় সারণীর কোন পর্যায়ের মৌলকে চ্যালকোজেন বলে? সবাই ঝটপট। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলকে চ্যালকোজেন বলে? সবাই পারে গ্রুপ 16 মৌল, তাই না? গ্রুপ 16তে যারা আছে ওরা সবাই হচ্ছে আকরিক তৈরি করে, আর আকরিক সৃষ্টিকারী মৌলই হচ্ছে চ্যালকোজেন, মনে আছে তো? আর নাইট্রোজেন টাইট্রোজেন যারা আছে ওরা কি? ওরা হচ্ছে নিকটোজেন, শ্বাস রোধকারী মৌল, মনে আছে কিনা 15 নম্বরটা? আচ্ছা প্রথম পি ব্লক মৌল কোনটা? সবাই অ্যান্সার করো, প্রথম পি ব্লক মৌল কোনটা? 8 নম্বর প্রশ্ন উঠে দিয়ে উপরে,
প্রথম পি ব্লক মৌল কোনটা? 8 নম্বর প্রশ্ন, প্রথম পি ব্লক মৌল কোনটা? আমরা জানি কি পর্যায় সারণী কিভাবে আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এই যে বোরন, এই বোরন দিয়ে শুরু হয়েছে পি ব্লক মৌল। এই বোরনই হচ্ছে প্রথম পি ব্লক মৌল, সে অ্যান্সার হচ্ছে বোরন। এরপর প্রশ্ন, এস ব্লক মৌল কোনটা? দেখেই বোঝা যাচ্ছে, আমরা জানি ওই যে লিনা কে রুবি, তাই না? লিনা কে রুবি কে মানে পটাশিয়াম, তাহলে এস ব্লক মৌল হচ্ছে পটাশিয়াম। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? ডি ব্লকের প্রথম মৌল কোনটা? সবাই ঝটপট অ্যান্সার করো। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? সবাই ঝটপট অ্যান্সার করো। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? লাইভটা আমার সামনে থেকে বারবার চলে যাচ্ছে। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? ঝটপট করে সবাই অ্যান্সার করো। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? ছটপট ছটপট অ্যান্সার করো। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? ছটপট অ্যান্সার করো। হ্যাঁ, হচ্ছে সবারটা, ভেরি গুড। ইয়েস, এটা না পারো না এমন কেউ নাই, অবশ্যই স্ক্যান্ডিয়াম, কারণ এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী, এটাও কিন্তু একটা ব্যতিক্রমধর্মী। এই যে অবস্থান্তর মৌল মনে আছে তোমাদের, এটা কিন্তু একটা স্পেশাল ব্যতিক্রমধর্মী জিনিস, কারণ ওই যে স্ক্যান্ডিয়ামের যে আয়ন সেটাও কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার সুযোগ নাই, কারণ স্ক্যান্ডিয়ামের যে আয়ন হবে স্ক্যান্ডিয়াম 3+, সে তার ক্ষেত্রে দেখা যায় ডি অরবিটাল 0 হয়ে গেছে, সেও কিন্তু অবস্থান্তর মৌল হবে না। আমরা যে ডি অরবিটালের মধ্যে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আছে অবস্থান্তর মৌল, কেউ কেউ আছে অবস্থান্তর মৌল না। এটা আমরা কিভাবে মনে রাখি? এটা কিন্তু আমরা ওই যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এই দুইটা পার্থক্যই আমরা বেশি আসে। স্ক্যান্ডিয়াম কিন্তু D0 হয়ে যায়, স্ক্যান্ডিয়ামের আয়নটা, আর জিঙ্কের আয়ন D10টাই ফিল আপ, সেই ক্ষেত্রে এটা অবস্থান্তর মৌল হবে না। ওকে, এরপর আমরা চলে যাই, নিচের কোনগুলো অধাতু? খেয়াল করো, এটা অনেকেই ভুল করে। নিচের কোনগুলো অধাতু? কোনগুলো অধাতু? খেয়াল করো, কোনগুলো অধাতু? ভাইয়া দেখো, প্রথমে দেখো আমি টিকটিকির অ্যান্সার করি, খেয়াল করো। সোডিয়াম ধাতু, তাহলে অ্যান্সার বাদ। ম্যাগনেসিয়াম, এটাও বাদ, ধাতু। নিকেল, আয়রন, এই দেখবে আয়রন আছে, নিকেল আছে, এটা অপশনটাও বাদ। 3টে অপশন বাদ দিলে এটাই কিন্তু উত্তর, যদিও আসলে এটার মধ্যে একটু ঝামেলা আছে। এই যে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কিন্তু সবগুলা অপধাতু। কি এটা? অপধাতু। এখন আমাকে তো অপশন দাগাইতে হবে একটা, সেই হিসেবে আমি দাগাবো এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের অপধাতু, কিন্তু আমাদের এই প্রশ্নের সাপেক্ষে দেখতে পাচ্ছি এগুলো একটা উত্তর হচ্ছেই না, সো আমরা বাধ্য হচ্ছি এটা দাগানোর জন্য। ক্লিয়ার? চলে আসে এরপরে, কোনটা মৃৎক্ষার ধাতু? ছটপট অ্যান্সার করো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই ছিল আমাদের মৃৎক্ষার ধাতু। তাহলে এখানে ওই বিরিয়ানি মোগলাইয়ের মধ্যে কে আছে? ছটপট জানায় দাও। বিরিয়ানির মধ্যে এখানে কে কে আছে? খেয়াল করো, কাবাব সরিয়ে, এই হচ্ছে মৃৎক্ষার ধাতু। এরপরের প্রশ্ন নাম্বার 13, সবাই ঝটপট অ্যান্সার লিখবা, কিন্তু একবারে ঘুষি দিয়ে ফুটাই ফেলবো যদি কেউ অ্যান্সার লিখে দেরি করো। ছটপট। বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? এই বিরল মৃত্তিকা ধাতু কারা? যারা ল্যান্থানার সিরিজের মৌল, তারা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু, ল্যান্থানার সিরিজ। তোমরা পড়েছো 2 ধরনের সিরিজ আছে, একটা হচ্ছে ল্যান্থানার সিরিজ, আর একটা হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। ল্যান্থানার সিরিজের মৌল আছে টোটাল 15টা। কয়টা? 15টা। আর অ্যাক্টিনয়েড সিরিজের মৌল আছে ঠিক সেম 15টা। ল্যান্থানার সিরিজ, অ্যাক্টিনয়েড সিরিজ। আর মজার বিষয় হচ্ছে 2টা সিরিজই হচ্ছে গ্রুপ 3-তে। কোথায়? গ্রুপ 3-তে। সো অ্যান্সার হচ্ছে গ্রুপ 3। পরীক্ষা যদি আসে বিরল মৃত্তিকা ধাতু মানে কি? ল্যান্থানার সিরিজ। আর ল্যান্থানার সিরিজের মৌলগুলো কোথায়? ওরা সবাই হচ্ছে গ্রুপ 3-তে। চলে আসি 14 নম্বর প্রশ্ন, এফ ব্লক মৌল সংখ্যা কয়টা? ভাইজান খেয়াল করেন, এফ ব্লক মৌল সংখ্যা আমরা একটু আগে পড়েছিলাম। আমরা এস পড়েছি কয়টা? 14টা। পি কয়টা? 36টা। ডি কয়টা? 41টা। এফ ব্লক কয়টা? 27টা। এটা আমাদের মুখস্থ জিনিস, এটা আশা করি কারো ভুল হচ্ছে না। ভেরি গুড। চলে আসি এরপরটা 15 নম্বর প্রশ্ন। আমি বলতে পারি, অনেকে বলতে পারে ভাই আপনি তো দ্রুত কথা বলতেছেন কেন? বিকজ আমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে, খুবই ফাস্ট সলভিং। আমাদেরকে এমসিকিউর পিছনে অনেক আস্তে আস্তে করলে, ঢিলামি করলে হবে না, সময় নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা এগিয়ে আসতেছে ব্রো, আসার সময় অলওয়েজ দরজার বাইরে দিয়ে আসবো, হ্যাঁ, সাউন্ড আসে। সো অবশ্যই খেয়াল করতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ক্লোজ, দ্যাটস ওয়াই আমাদের চেষ্টা করতে হবে ফাস্ট আগাইতে। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? জারক কারা তীব্র? খুব দ্রুত অ্যান্সার করো। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? আমরা জানি যারা ধাতু, খেয়াল কর ভাই, যারা ধাতু তারা সবাই হচ্ছে তীব্র বিজারক।
যারা ধাতু তারা কেমন, যারা ধাতু তারা সবাই হচ্ছে তীব্র বিজারক, মনে আছে তো? কিন্তু তাহলে গ্রুপ 1 এর যারা আছে, খেয়াল করো, আমরা কিন্তু একটা এমসিকিউ পড়তে গিয়ে 2-3টা এমসিকিউ একসাথে পড়বো, তাহলে কি হবে, আমাদের 50টা সলভ করলে 300, 400, 200, 300 সলভ হয়ে যাবে। তাহলে গ্রুপ 1 এর যারা আছে ভাইয়া তারা হচ্ছে তীব্র বিজারক। তাহলে ধাতুর বেলায় ওরা হচ্ছে তীব্র বিজারক, গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 2 এর মৌল মোটামুটি ভালো বিজারক। তাহলে আমাকে বলেছে তীব্র জারক, তার মানে কি রে ভাইয়া? তার মানে হচ্ছে অধাতু। তাহলে কারা পাওয়ারফুল অধাতু বলো? গ্রুপ 17। কারা? গ্রুপ 17। গ্রুপ 17তে কারা আছে? হ্যালোজেন যারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মনে আছে তো? এরাই হচ্ছে তীব্র জারক। ক্লিয়ার তো? আচ্ছা, খেয়াল করে দেখেন নিচে কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে? খেয়াল করেন, অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। খেয়াল করে দেখো, তুমি আমাকে বলো অষ্টক সম্প্রসারণ মানে কি? ওই যে পড়েছো একটু বড় অণু তৈরি করে। খেয়াল করো, তুমি যে চিন্তা করো ভাই আমি এখন প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখি হয় কিনা, তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না অল্প সময়ের মাঝখানে। খেয়াল করো, তুমি কোনো শুনছো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছাড়া, AlCl3 ছাড়া আর কোনো বড় যৌগ হইতে শুনছো যে অ্যালুমিনিয়াম পেন্টাক্লোরাইড? শুনছো নাকি যে ভাইয়া না আমি তো শুনছি অ্যালুমিনিয়াম পেন্টাক্লোরাইড? হবে? হবে না, শুনো নাই, তাহলে অপশনটা আপনি বাদ। এখানে অ্যালুমিনিয়াম আছে, এটাও বাদ। অ্যালুমিনিয়াম আছে, এখানে বাদ। শেষ তো, 3টা অপশন শেষ। খেয়াল, এখানেই শেষ। তো উত্তর হচ্ছে সিলিকন এবং ফসফরাস। কারণ সিলিকা শুনেছো না, অনেক বড় একটা বৃহৎ দৈত্যাকার অণু তৈরি করে সিলিকা। আবার ফসফরাসের বেলা কি হয়? ফসফরাস পেন্টাক্লোরাইড হয়, কারণ অষ্টক সম্প্রসারণ সম্ভব বলেই এই বড় বড় অণুগুলো তৈরি হয়। ঠিক আছে, পেন্টাক্লোরাইড। এই পেন্টাক্লোরাইড তৈরির যে ঘটনাটা, এটা বেসিক্যালি অনেকাংশেই অষ্টক সম্প্রসারণের একটা রেজাল্ট। এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড হয়, কিন্তু NCl5 হয় না। কেন হয় না? কারণ এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ সম্ভব না। নাইট্রোজেনের বেলায় কি হয়? হাইস্ট NCl3 হয়, এটা হতে পারে। কিন্তু ফসফরাসের বেলায় ডি অরবিটাল যেহেতু আছে ফসফরাসের, সো এক্ষেত্রে অষ্টক সম্প্রসারণটা সম্ভব। ফসফরাস পেন্টাক্লোরাইড। সিলিকাও আমাদের হচ্ছে, অ্যান্সার হচ্ছে ডি। পেরেছো সবাই? আচ্ছা, চলে আসে পরেরটা। কোনো কথা হবে না, খালি এমসিকিউ সলভ। খেয়াল করো ছটপট। নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? এটা যে পারবে না সে হচ্ছে একটি ছাগল। কারণ কি? ছোটবেলা থেকে তুমি এটা পড়ে এসেছো, তারপরে তুমি যদি এটা না পারো, এটা তোমার একটা বড় ব্যর্থতা। খেয়াল করো কি বলছে, এটা বেনজিন। বেনজিন হচ্ছে একটা জৈব যৌগ, সেই আর্দ্র বিশ্লেষিত কোন দুঃখ হবে? বাদ। সোডিয়াম ক্লোরাইড, পেয়ে গেছি আমাদের উত্তর। আর্দ্র বিশ্লেষিত মানে পানির সাথে বিশ্লেষিত হবে। সোডিয়াম আমরা জানি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এইভাবে তারা বিশ্লেষিত হয়, ভেঙে যায়। বলেছে আর্দ্র বিশ্লেষিত কিভাবে হয়? তাহলে উত্তর হচ্ছে এইটা। এটা কি হবে না? সুযোগ নাই, এটা তো দৈত্যাক, এটা তো পানিতে মিশেই না। আর এটাও কিন্তু পানিতে অদ্রবণীয়, পানিতে মিশবে না। তাহলে অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পানিতে মিশে যাবে। সো মনে রাখবে একটা টেকনিক, আর্দ্র বিশ্লেষিত কথাটার অনেকে দেখছে CCl4। কেমনে CCl4? বলছে কোনটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। যদি বলতো নিচে কোনটা পানিতে অদ্রবণীয়, তাইলে এটা হইতো, এটা হইতো, এটা হইতো। প্রশ্ন ভালো করে পড়ো। অনেকে কিন্তু প্রশ্ন না পড়ে আন্তাজি উত্তর দিচ্ছে। প্রশ্ন না পড়ে আন্তাজি উত্তর করা যাবে না। কথা কি বুঝছো কি বুঝো নাই? প্রশ্ন না পড়ে শুধু বলা যাবে না। ক্লিয়ার? কি বলেছে এখানে? আর্দ্র বিশ্লেষিত হয় মানে পানিতে এটা বিয়োজিত হয়, অর্থাৎ সে পানিতে দ্রবীভূত হয়। কে হয় এখানে? সোডিয়াম ক্লোরাইড। ভেরি গুড, যারা পেরেছো। যারা পারোনি, আক্ষেপ করার কিছু নাই। তুমি ভাইয়ের কাছ থেকে শিখছো, এই জিনিসটা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, ইনশাআল্লাহ তোমার ভুল হবে না। খেয়াল করো, NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? ভাইয়া NS1 মানে কি রে? S ব্লক মৌল, তাই না? S ব্লক মৌল কারা? ধাতু নাকি অধাতু? ডেফিনেটলি ধাতু। এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ওরা যখন পানির সাথে বিক্রিয়া করে, তোমরা সবাই জানো কি তৈরি করে? ক্ষার তৈরি করে। কি তৈরি করে? ক্ষার। তাহলে S ব্লক মৌল যারা আছে, ওরা সবাই পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার তৈরি করে। ওকে, ভেরি গুড। একজন বলেছে ভাইয়া এমন কোশ্চেন সলভ ক্লাসগুলো কি ফ্রি হবে? তোমরা কারা কারা আছো যারা চাচ্ছ ভাইয়া ইনশাল্লাহ এরকম ভাবে? ভাইয়া অলরেডি একটা ক্লাস নিয়েছি, মনে আছে কিন্তু, গুণগত রসায়নের পিছনে এমসিকিউ থেকে একটা ক্লাসটা ভাইয়া অলরেডি নিয়েছি। আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিচ্ছি। তোমরা কি চাও যে তোমাদের জন্য হামিম ভাইয়া এই প্রত্যেকটা ক্লাস ফ্রিতে নিয়ে আসুক? তোমরা যদি চাও, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য করতে রাজি আছি।
আমাদের টার্গেট ডিএমসি স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা আলাদাভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো তো হচ্ছেই, পাশাপাশি সবার জন্য আমরা আসলে কখনো এমন না যে কোন একবারে অল্প একটু জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকবো। এমসিকিউ আমরা সবার ভিতরে সলভ করলাম, আমাদের টার্গেট ডিএমসি স্টুডেন্ট যারা আছো তোমরাও এখানে এসে এমসিকিউ তোমরা নিজেরা বলতে পারবা, কারণ তোমাদেরকে ভ্যারা সেই ক্লাস করাচ্ছি। সো এই স্টাইলটা তোমরা ধরতে পারবা। এবং যারা বাইরে আছো, আমরা বিশ্বাস করি এই পড়াটা এমন না যে অনেকে নামে বদনাম করে যে সে এই কোচিং ওইটা করায়, ওই কোচিং ওইটা করায়, আমাদের এমন কিছু না। কারণ কি, আমরা জ্ঞান বিতরণ করি, আসুক সবাই শিখুক, সবাই শিক্ষার মাধ্যমে যদি উপকৃত হয় সে মনে রাখবে, সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো করুক। খেয়াল করে দেখি। সো তোমরা যারা যারা চাও অবশ্যই জানা দাও যে কারা কারা চাচ্ছ যে ভাইয়া হামিম ভাই এরকমভাবে রেগুলার, যেহেতু কেমিস্ট্রি থেকে পিছনে এমসিকে প্রশ্ন আসে, সো হামিম ভাই এটা করাই দেখ তোমাদের ফ্রিতে, কারা কারা চাচ্ছ অবশ্যই জানাই দাও। আচ্ছা চলে আসি ভাইয়া দৈত্যাকার অণু। দৈত্যাকার অণু গঠন করে কে? অনেকবার ধরে তখন বলে আসছি সিলিকা। কে সেটা? সিলিকা। তাহলে 19-এর অ্যান্সার হচ্ছে বি, বালি। সবাই জানি আমরা সিলিকা হচ্ছে দৈত্যাকার অণু, মনে আছে তো? ওই যে এরকম ভাবে অক্সিজেন, অক্সিজেন, আবার এখানে গিয়ে আবার এটা সিলিকা, আবার অক্সিজেন, মনে আছে? এই সিস্টেমটা এরকম করে বড় বড় একটা দৈত্যাকার অণু তৈরি করে। এই যে দেখছো বড় একটা দৈত্যাকার অণু, এই মানে বহুত বড় একটা গ্যাদারিং, বড় একটা দৈত্যাকার অণু তৈরি করে এরকম করে লম্বা করে, এই হচ্ছে সিলিকা। ক্লিয়ার সবাই? ভাইরা ক্লিয়ার সবাই? আচ্ছা ভেরি গুড। চলে আসি কোন যৌগটি সম্ভব নয়। এইটা তোমাকে দেখো, তোমার এত অপশন দেখার দরকার নাই, তোমাকে একটু আগে পড়াইছি, বাকিগুলো মুছে ফেলি। খেয়াল করো 20 নাম্বার, কোন যৌগটি সম্ভব নয়, একটু আগে পড়াইছি। দেখো তুমি বলতো ভাই আমি তো এটা বুঝতেছি না কি আছে, আমি এটা ভাই এটা একটু কঠিন লাগছে, আমি চিন্তা করতে এটা একটু, দেখো বুঝে যাচ্ছ এই দুইটার মধ্যে একটা অ্যান্সার, কারণ এগুলো কমন অ্যান্সার। যে বলছিলাম একটু আগে, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার অষ্টক সম্প্রসারণ সম্ভব, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল না অ্যাকচুয়ালি, এটার অষ্টক সম্প্রসারণ হয়ে ডিতে দেওয়া সম্ভব এটার পক্ষে, কারণ 3 দিয়ে শুরু হয়েছে, 3D সম্ভব, কিন্তু NCl5 সম্ভব না, কারণ 2 থেকে ডি হয় না। সো এটা হচ্ছে অ্যান্সার, NCl5 কিন্তু হবে না, হবে কি হাইস্ট NCl3। কারণ কি, কারণ নাইট্রোজেন কিন্তু 2s2p দিয়ে যখন তুমি করবা, 2s2p দিয়ে যখন করবা 2d হওয়া সম্ভব না, 2d বলতে কিছু নাই, এই জন্য এটা ডি অষ্টক সম্প্রসারণটা সম্ভব না, এই জন্য NCl5 কখনো হওয়া সম্ভব না। তাহলে বলছে কোনটা সম্ভব নয়, অ্যান্সার হবে NCl5। চলে আসি ভাইজান 21 নম্বর প্রশ্নে, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়? একেবারে বাচ্চাকালের প্রশ্ন, বাচ্চা দুধ ভাত। কোন নিষ্ক্রিয় গ্যাসটা পি ব্লকের মৌল না? খেয়াল করো, আমরা জানি এস ব্লকের মধ্যে শুরু হচ্ছে হাইড্রোজেন দিয়ে, হিলিয়াম দিয়ে, মনে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, এরপরে বাকি সব। হিলিয়াম কিন্তু এমন একটা নিষ্ক্রিয় গ্যাস যে হচ্ছে এস ব্লক মৌল, কারণ তার পারমাণবিক সংখ্যা হলো 2। সো এটাকে আমরা কি লিখতে পারি? 1s2 লিখতে পারি না? 1s2 লিখতে পারি। তাহলে এই হচ্ছে হিলিয়ামের বেলায়। সো এই অ্যান্সার হচ্ছে 21 নম্বর এ। ভেরি গুড, যারা পেয়েছো আই লাভ ইউ, গুড। সো থ্যাংক ইউ। তাহলে যেই কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়, উত্তর হচ্ছে হিলিয়াম, বিকজ এটা হলো এস ব্লক মৌল। খুবই সুন্দর, খুবই ইজি। 22 নাম্বার, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? ঝটপট সবাই আমাকে অ্যান্সার করো। নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? তাহলে নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? ঝটপট। জারণ সংখ্যা কার সবচেয়ে বেশি হতে পারে? জারণ সংখ্যা কার সবচেয়ে বেশি হতে পারে? মুখোমুখি অ্যান্সার করা যায়। ভাইয়া তুমি দেখেছো কোবাল 2+ হতে পারে, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড 5 মোটামুটি হইতে পারে, সুবিধা আছে। আয়রনের বেলা 2+ হয়, 3+ হয়, কিন্তু ক্রোমিয়াম 3+ হয়, 6+ হইতে পারে। তাই সবচেয়ে বেশি জারণ সংখ্যা কার? ক্রোমিয়ামের। ক্রোমিয়াম কিন্তু 6+ হওয়াটাও সম্ভব। সো সবচেয়ে বেশি জারণ সংখ্যা কার হতে পারে? এখানে হচ্ছে ক্রোমিয়ামের। আচ্ছা চলে আসে এরপরে, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? ঝটপট করে সবাই ভাইকে অ্যান্সার জানিয়ে দাও যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? আচ্ছা, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? দ্রুত। ওকে, আচ্ছা তো আমরা অ্যান্সার পেয়েছি। ইয়েস, অনেকে অ্যান্সার বলতেছো, ভেরি গুড। হচ্ছে
আচ্ছা, অনেকে হয়তো বই দেখে দেখে বলে দিচ্ছ, বাট অনেকে একটু টেকনিক্যালি খেয়াল করো। উত্তর হচ্ছে এ। অনেকে বলছো, ঠিক আছে, কেমনে হচ্ছে খেয়াল করো। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত রে ভাইয়া? ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ কত? 25, আয়রন কত? 26। তাহলে ম্যাঙ্গানিজ থেকে 2+। তাহলে আমি সুন্দর করে ব্যাখ্যা দেখাই দিই। ম্যাঙ্গানিজ, ফার্স্টে আমরা ম্যাঙ্গানিজ 25 বাই করি, 1s2 2s2 2p6। আচ্ছা, 6 2 8 আর 2 10, 3s2 3p কত? 6। এবার আসি বাকি কাহিনী। তাহলে 6 2 8 8 2 10, 10 2 12, 12 6 কত? 18। আচ্ছা, আগে 4s ফিল আপ করি, আমি ফিল আপ করে নেই। 4s2, এবার বলো 3d কত হয়েছে? ছটপট করে অ্যান্সার করো, ঝটপট। 3d কত হবে এখানে? ছটপট ছটপট অ্যান্সার করো, তারপর তো আমি বলতেছি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 কত হয়েছে? 6 2 8 8 2 10, 10 2 12, 12 6 18, 18 2 20, আছে কত? 25। তাহলে 3d 5, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ পাইছি আমি। 2+ পরে দেখাচ্ছি। তাহলে এখন খেয়াল করে যদি বলি ম্যাঙ্গানিজ 2+, খেয়াল করো ভাইয়া, সুন্দর বুঝে নাও। বলি ম্যাঙ্গানিজ 2+, মানে কি? দুইটা ইলেকট্রন চলে যাবে। কোন দুইটা ইলেকট্রন? শেষ শক্তিস্তর থেকে, তার মানে যে 4s2 সে চলে যাবে বাদ। লাস্টে কি থাকতেছে? 3d5। তো সুন্দর করে ভাই লিখি, এটা 3d5 কেমন লেখে? এরকম ভাগ করলে এই 1 2 3 4 5, তাহলে এখানে 5টাই বিজোড় ইলেকট্রন, 5টাই বিজোড় ইলেকট্রন। সো আমরা এখানে ম্যাঙ্গানিজের বেলায় কটা পেয়েছি? 5টা। তাই আমি লিখলাম ম্যাঙ্গানিজের বেলায় পেয়েছি 5টা বিজোড় ইলেকট্রন ম্যাঙ্গানিজ 2+ এর বেলায়। একইভাবে চলো Fe2+টা করি। Fe2+, খেয়াল করো, একই জিনিস। Fe2+, পুরোটা সেম, পুরোটা সেম। যেহেতু Fe2+ 26, দুইটা চলে থাকবে 3d6। কি হবে? 3d6। 4s তো বাদ। তাহলে জাস্ট পুরোটা সেম, কিন্তু 3d যখন 6 বললাম, তাহলে এখানে 5টা জায়গায় হবে 6টা। এই যে এই প্রথমটা কিন্তু আর বিজোড় ইলেকট্রন নাই, জোড়া হয়ে গেছে। তাহলে Fe2+ এর বেলায় বিজোড় ইলেকট্রন হচ্ছে 1 2 3 4, 4টা। তাহলে Fe2+ এর বেলায় কয়টা বললাম? Fe2+ এর বেলায় হচ্ছে 4টা। একইভাবে দেখো, হিসাব করে তুমি দেখো, ক্রোমিয়ামের বেলা হিসাব করো, 24 আছে। হিসাব করে দেখো ক্রোমিয়ামটা কত হয়? 24। হিসাব করে দেখো কত হয় ক্রোমিয়ামটা, ঝটপট ছটপট হিসাব করে দেখো। ক্রোমিয়াম 24 কত হয়? সবাই আমাকে অ্যান্সার জানায় দাও। ক্রোমিয়াম 24, দেখো ক্রোমিয়াম 24 এর বেলায় কাহিনীটা কি হবে? এই যে ফার্স্টে যদি আমরা সবাই জানি ক্রোমিয়াম হচ্ছে 3d, মনে আছে? 5 4s1, এটা মনে আছে তো? তাহলে 2+, তাহলে এখান থেকে একটা যাবে, ওখান থেকে একটা যাবে। হিসাব করে দেখো সবাই, ঝটপট হিসাব করো, হিসাব করে দেখো। ছটপট জানাই দাও। ওকে, ভেরি গুড। হচ্ছে, হ্যাঁ, সো আমরা আসলে অ্যান্সারটা সবাই সুন্দর মতো পেয়ে গেছি, দুধ ভাত। সো 23 হয়ে গেছে। দ্রুত আমাকে 24 নাম্বারটা অ্যান্সার জানাই দাও। 24 নাম্বারটা, নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? নিকেল 2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টি? লাইফটা কেটে গেল নাকি? সরি, ইয়েস 5 4 3। ইয়েস, ওটা তো হয়েছেই। 5 4 3, খুবই ইজি, দুধ ভাতের বিষয়। 5 4 3, খুবই সহজ। বলছে ক্রোমিয়াম 3+, তাহলে এখান থেকে 2টা যাবে, এখান থেকে একটা যাবে, থাকবে আর 3টা। বোঝা যাচ্ছে এটা 5 4 3, সেটা গেল। হ্যাঁ, এরপরটা করো, নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? একবারে দুধ ভাত, সবাই দ্রুত করো। নিকেলের পারমাণবিক সংখ্যা বসাও, বসাই 2+ করে বাসার মতো করো, দ্রুত করো। এটা আমি চলে যাচ্ছি পরের অঙ্কটাতে, পরের প্রশ্নে। এগুলো নিয়ে সমস্যা করবো না, এটা বাচ্চাকালের প্রশ্ন এগুলো। সুন্দর মতো নিকেল 2+ বাই করো। pH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? একবার বাচ্চা করো। pH4+ আয়নে বলছে pH, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন আছে 4টা, দ্রুত করো। হাইড্রোজেন 4টার জন্য 4টা, আর ফসফরাসের জন্য দ্রুত বের করো, দ্রুত বের করো। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ফসফরাস হচ্ছে 15। তাহলে ভাইয়া 15 এবং 4 কত? 19। কিন্তু বলেছে pH4, কি বলেছে? pH4 প্লাস বলেছে। তাহলে প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, 19 - 1 = 18। তাহলে উত্তর হচ্ছে আমাদের 18। চলে আসি এরপরটা, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? এটা আমরা সহজ
কথা বলে দিই, যারা ডি ব্লক মৌল আছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে প্যারাম্যাগনেটিক। সো এখন বলতে পারে ভাইয়া জিঙ্ক কেন বলি নাই, বিকজ ডি ব্লক মৌলের মধ্যে যারা অবস্থান্তর মৌল, হ্যাঁ, তারা মোটামুটি অনেকেই কিন্তু প্যারাম্যাগনেটিক। সেই হিসেবে কিন্তু মোটামুটি কপার একটা প্যারাম্যাগনেটিক ফিচার দিবে, কপারের যে আয়নটা, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমরা কপার 2+, যেটা কপার 2+, সে কিন্তু বেসিক্যালি প্যারাম্যাগনেটিক এই ফিচারটা দিবে। সেটা অ্যান্সারটা কি হচ্ছে? প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, কপার। জিঙ্কের ক্ষেত্রে আমরা একটা কাউন্ট করি না, হ্যাঁ। আচ্ছা, চলে আসি নিচে কোনটা প্যারাম্যাগনেট পারবো তো কপার। সো ডি ব্লকে যারা আছে, স্পেশালি যারা অবস্থান্তর মৌল, তারা কিন্তু সবাই মোটামুটি এই প্যারাম্যাগনেটিক ধর্মটা দেয়। নিচে কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণমান? সবাই ছোট করে অ্যান্সার করে দাও। কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণমান? খুবই ইজি একটা প্রশ্ন, যে ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণমান হচ্ছে 3+, Mn3+। এটাতে ম্যাঙ্গানিজ স্টেবল থাকে না, তাই কিন্তু চেঞ্জ করে তার স্থিতিশীল জারণ অবস্থায় আসতে হয়। খেয়াল করো 28 নাম্বার, এই যৌগে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা সহজ কথা কি জানো? সন্নিবেশ সংখ্যা বের করার টেকনিক হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে, বুঝছো, এটার ভিতরে সব সন্নিবেশ সংখ্যা। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি অ্যামোনিয়া আছে 4টা, অ্যামোনিয়া কয়টা? 4টা। ক্লোরিন কয়টা? 2টা। 4 2 6, তাহলে এই 6 হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা। সো আমরা বুঝে গেলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা অ্যান্সার সবাই আমাকে করো। থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই কিন্তু সন্নিবেশ সংখ্যা। 4 2 6 হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা। আচ্ছা, আমি কি একটু সবাই মনে আমার একটু পিছনে আছে না ভাইয়া? আচ্ছা, তোমরা আসলে এসে নাও। তাহলে সন্নিবেশ সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 6। ক্লিয়ার তো? দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে এর যোগ করে দিলেই কিন্তু তার সন্নিবেশ সংখ্যা পেয়ে যাব। উত্তর হচ্ছে 6। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে 29 নাম্বারটা, একটা ছোট্ট প্রশ্ন। এই একটা যোগ্য দিয়ে বলছে এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? জারণ মান বাই করতে বলছে। ছটপট করে দেখি তো পারো কিনা এটা জারণ মান বের করতে। একেবারে ইজি একটা জারণ মান, ছটপট করে আমাকে বের করে দেখাও জারণ মানটা কত আসে। ছটপট করে সব যদি আমরা একই সিস্টেমে করবো, একই সিস্টেমে, হ্যাঁ, একই সিস্টেম আমরা বের করবো। ছটপট করে আমার করে দেখাও যে অ্যান্সারটা তোমার কত আসছে। ছটপট করে দেখাও, ছটপট। এটা -1, তাহলে কত করলে এটা মিলবে? ক্লোরিন, এটা H2O তো বাদ, কারণ এটা একসাথে কোনো জারণ মান নাই, H2O বাদ। ক্লোরিন কত? ক্লোরিন এখানে হচ্ছে প্লাস হিসেবে আচরণ করবে, হ্যাঁ, সরি ক্লোরিন তো মাইনাসই, তাহলে -1 তাহলে -2 -1 কত হচ্ছে? -3। তার মানে ক্রোমিয়াম হইতে হবে +3, তাইলে ক্রোমিয়াম মিলবে। তাহলে অ্যান্সার হচ্ছে +3। কথা কি বুঝতে পেরেছো? পানির কিন্তু হিসেব হবে না, কারণ এটা একটা পুরোটা একটা অণু, সো এটার কোনো আলাদা হিসেব হবে না, যার মানে মূলত আয়নের হয়ে থাকে। সো পানির কাহিনী বাদ। ক্লোরিনের হচ্ছে -1 × 2, তাহলে -2, আর ব্রোমিনের এখানে -1 যদি ধরি তাহলে -3, আর তাহলে ক্রোমিয়াম হইতে হবে +3। সো অ্যান্সার হচ্ছে +3। বারবার এটা চলে যায়, আমি এই জন্য একটু দেখতে সুবিধা হয়, হ্যাঁ, ফালতু। আচ্ছা, এরপরটা করো। এই যে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কি ধরনের বন্ধন? আমরা জানি অ্যামোনিয়ার ক্ষেত্রে কি থাকে, অ্যামোনিয়া নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর যেখানেই মুক্ত জোড় ইলেকট্রন সেখানেই কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন। কেমন বন্ধন বলেছি? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে সেই সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই যে কপারের সাথে 4টা অ্যামোনিয়া, এখানে এই হচ্ছে তার সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। চলে আসে 31 নাম্বার, FeCN6 4- আয়নের কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরণ ঘটে? খেয়াল করো, প্রথম কথা হচ্ছে ভাই এখানে কয়টা আছে? FeCN6। তোমার কি ভুল হবে ভাই, ক্লাসে এটা পড়াইছিলাম। FeCN6, তাহলে কয়টা আছে? 6টা। 6টা থাকলে ইউজুয়ালি কি হওয়ার কথা ভাই, পড়াইছি এটা ভাবে যে একটা S 3টা P, কয়টা হলো? 4টা, আর D2, এইটা হওয়ার কথা 6টা থাকলে, কিন্তু এটা হবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা জটিল আয়ন। ভাই পড়াইছিলাম জটিল আয়নের বেলা কিন্তু একটু অন্যরকম কাহিনী। কি কাহিনী? এই D2টা সামনে চলে আসবে। হ্যাঁ, এটা পড়াইছিলাম ক্লাসের মধ্যে, তোমাদেরকে মনে আছে কিনা দেখো। D2sp3, যেহেতু এটা একটা জটিল আয়ন, সো এক্ষেত্রে এটা হবে, এটা না হয়ে এটা হবে D2sp3, ডিটা সামনে চলে আসবে, এবং এটাই দেখো উত্তর দেওয়া আছে। সো এটা কিন্তু ওই সিস্টেমে ভাই তোমাদেরকে ক্লাসে পড়াইছিলাম। সো এখানে আমাদের অনুশীলনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্ট, পিছনে যে MCQ অ্যান্সার দেওয়া আছে অনেকাংশে আসলে তার সাথে অনেক উত্তর মিলতে হবে, নাহলে আসলে স্যার কাউন্ট করবে না।
সো নিচের কোন আয়নটি 32 নাম্বার, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? ডিস্টার্ব করছে। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? স্ক্যান্ডিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, জিঙ্ক 2+, নাকি নিকেল 2+? প্রথম কথা হচ্ছে রঙিন যৌগ তৈরি করে যারা অবস্থান্তর মৌল, মনে আছে? ডি ব্লকের ভিতরে যারা অবস্থান্তর তারা। স্ক্যান্ডিয়াম 3+ কিন্তু অবস্থান্তর না, এটা একটা ব্যতিক্রমধর্মী ডি ব্লক মৌল। একই কথা জিঙ্কের জন্য, ওই যে জিঙ্ক 2+-এ D10 হয়ে যায়, D10, আর স্ক্যান্ডিয়াম 3+-এ D0। সো ডি অরবিটাল যদি 0 বা 10 মানে হয় খালি অথবা পুরোপুরি পূর্ণ, তাহলে কিন্তু সে অবস্থান্তর মৌল হবে না, তাকে হইতে হবে আংশিক পূর্ণ। সো তারা দিবে না। ম্যাগনেসিয়াম তো কাহিনী এমনি বাদ, রেস ব্লক এনে কাহিনী বাদ। সো আমরা দেখতে পাচ্ছি আর বাকি আছে নিকেল 2+, এবং উৎকালে কালারকে দিবে নিকেল 2+, আর সে কিন্তু একই সাথে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। আর আমরা সবাই জানি যারা অবস্থান্তর মৌল তারা কিন্তু কালার দেয়, রং প্রদর্শন করে, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসগুলো তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে এটা তুমি একটু জানাও, হ্যাঁ? আমার একটু আইডিয়া দিও, তাহলে ইনশাল্লাহ আমি তোমার জন্য ওইভাবে আবার প্ল্যান করবো যে না আমি ইনশাল্লাহ বাকি অধ্যায়গুলো এভাবে তোমাদের জন্য নিয়ে আসি। কথা কি বুঝছো কি বুঝো নাই? আচ্ছা, সো খেয়াল করে দেখি। ওকে, এরপরের প্রশ্ন চলে আসি, নিচের কোনটি রঙিন যৌগ? ওই আবার ঘুরে ফিরে সেই যেই লাউ সেই কদু। এখন খেয়াল করে দেখো, স্ক্যান্ডিয়াম 3+, এখানে স্ক্যান্ডিয়াম কিভাবে আছে? স্ক্যান্ডিয়াম 3+ রঙিন যৌগ হবে না, খেলা শেষ। স্ক্যান্ডিয়াম 3+ রঙিন যৌগ হবে না, এটা তো আগে থেকে বাদ, ম্যাগনেসিয়ামের কাহিনী বাদ, যে এস ব্লক মূল বাদ, দুধ বাদ। এটা কি আছে? কপার 2Cl2, মানে এখানে কপার প্লাস, একটা প্লাস। কপার একটা প্লাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু দেখো তখন হবে 3D10 হয়ে যাবে, D10 হবে। D10 হলে কিন্তু সে অবস্থান্তর মৌল না, তাহলে সেও কিন্তু রঙিন যৌগ দিবে না। রঙিন যৌগ কে দিবে? কোবাল্ট ক্লোরাইড। অনেকেই বলতে পারে ভাইয়া কপার কেন দিবে না? অলরেডি ভাই পড়াই ফেলছি। তাহলে বলতে পারো ভাইয়া তাহলে কপার কোন ক্ষেত্রে দিবে? যখন কপার 2+ হবে তখন কপার রঙিন যৌগ দেখাবে, কারণ তখন কপার অবস্থান্তর মৌল হিসেবে কাজ করবে। কিন্তু যখন আমি বললাম কপার, এই যে দেখো যৌগটা আবার খেয়াল করো, Cu2Cl2, তার মানে এখানে হচ্ছে Q+, একটা প্লাস। সো এক্ষেত্রে কিন্তু 3D10 হয়ে যায়, বুঝছো? সো এই ক্ষেত্রে কিন্তু কপার রঙিন যৌগ দিবে না, কারণ ডি যদি 10 হয়ে যায় সে তো আর তার অবস্থান্তর মৌল নাই, সে তো অবস্থান্তর মৌল না, সো সে কালার দিবে না। চলে আসি 34, খেয়াল করো, নিচে কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? নিচে করে ডি অরবিটালের মূলক, পটাশিয়াম হবে না, ক্যালসিয়াম তো হবেই না, আর্গন হবে না। উত্তর কি? স্ক্যান্ডিয়াম। উত্তর কি? স্ক্যান্ডিয়াম। পারছো সবাই? অ্যান্সার করো 35। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? খেয়াল করো ভাইয়া, ফ্লোরিন মাইনাস মানে ইলেকট্রন আছে সব মিলে 10টা, মাশাআল্লাহ। অক্সিজেন 2- ইলেকট্রন সব মিলে 10টা। নাইট্রোজেন 3- ইলেকট্রন আছে সব মিলিয়ে 10টা, কারণ নাইট্রোজেনের 7 আর 3টা এক্সট্রা, অক্সিজেনের 8 2টা এক্সট্রা, তাহলে মোট হয়ে গেছে 10টা। নাইট্রোজেনের 7 3টা এক্সট্রা, মোট কটা হলো 10টা। সোডিয়ামের ছিল আগে 11টা, একটা কমে হয়েছে 10টা, তাহলে সবগুলোতে ইলেকট্রন সংখ্যা সমান 10 10 10। আকার ছোট কার হবে? যার প্রোটন সংখ্যা বেশি সে বেশি বেশি আকর্ষণ করবে ইলেকট্রনগুলোকে। সো বেশি আকর্ষণের কারণে কি হবে? আকারটা ছোট হয়ে যাবে। সো এখানে অ্যান্সার হচ্ছে সোডিয়াম প্লাস, কারণ সবচেয়ে বেশি প্রোটন সংখ্যা বা সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা এখানে সোডিয়ামের। কারণ ফ্লোরিনের তোমরা জানো প্রোটন আছে কয়টা? ফ্লোরিনে প্রোটন আছে 9টা, অক্সিজেনে আছে 8টা, নাইট্রোজেন আছে 7টা, সোডিয়ামে আছে কয়টা? 11টা। সবারই ইলেকট্রন সংখ্যা সমান 10টাই, কিন্তু প্রোটন সংখ্যা বেশি কার? সোডিয়ামের। সো বেশি জোরে আকর্ষণ করবে, একেবারে এত জোরে আকর্ষণ, সুন্দর মতো কাহিনী শেষ, খেলা শেষ। চলে আসি 36 নাম্বার, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? এটা তুমি করতে করতে এতদিন জানু হয়ে যাওয়ার কথা। তুমি জানো বেরিলিয়াম 2+ এর আকার এতটাই ছোট যে এটা আসলে কাইন্ড অফ আয়নিক যৌগ তৈরি করে না। সো এখানে তোমার চিন্তা ভাবনা করার প্রয়োজন হচ্ছে না, কারণ তুমি জানো অলরেডি যে কোন আয়নটি, ওই যে পড়েছো না শিক্ষা পরীক্ষায় বর্ণনা দেয় না, এবং কোন আয়নটি আয়নিক যৌগ তৈরি করে না, এই বেরিলিয়াম 2+। এই আয়নটার আকার এতটাই ছোট, এটা ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই সমযোজীর মতো, এই জন্য কিন্তু এটা আকার সবচেয়ে ছোট বলেই এটা কিন্তু সমযোজী বৈশিষ্ট্যের আকারটা বেশি, বৈশিষ্ট্যটা বেশি। সে অ্যান্সার হচ্ছে 36 হচ্ছে গ, বেরিলিয়াম 2+। পেরেছো সবাই? একজন বলছে ভাইয়া আপনার নাম কি? এই ওরা একটু জানাই দাও নাম কি। একজন এসে বলছে যে ফায়াজ ভাইয়া আপনার নাম কি? সবাই একটু দ্রুত আমার নামটা ভাইয়াকে জানাই দাও।
এই যে ওর মাথা খারাপ হয়ে গেছে নাম না জানতে পারে। ব্রাজিলের সাপোর্টাররা একটু অন্যরকম হয়ে থাকে মাঝে মধ্যে, কিছু কিছু সাপোর্টার। আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, মেসির ভক্ত। তো মাঝে মধ্যে আমার ফেসবুকে কিছু পোস্ট দেখে অনেকে একটু দ্বিধান্বিত হয়ে পড়ে যে ভাই আপনি আসলে কিসের সাপোর্টার। কারণ ব্রাজিল যখন জয়লাভ করেছে আমি ব্রাজিলের পক্ষে অনেক বক্তব্য, অনেক পোস্ট দিয়েছি, অনেক কথা বলেছি। তো এটা আসলে কিন্তু ব্রাজিলকে কাইন্ড অফ ট্রল করামূলক ছিল, কিন্তু হয়তো সব ক্ষেত্রে ট্রলটা সবাই বুঝে নাই, ট্রল বুঝাতে ব্যর্থ হয়েছি। তো সেজন্য আমি হচ্ছে কাইন্ড অফ একটা সিওডো সাপোর্টার। তবে অরিজিনালি আমি মেসি ভক্ত, মেসি ফ্যান, আর্জেন্টিনার ফ্যান। বাট কিছু কিছু ক্ষেত্রে ব্রাজিল যখন জয়লাভ করে, প্রথম দিকে যখন খুব ভালো খেলে, তখন ব্রাজিলের যখন কিছু প্রশংসা আমি করেছি, সবাই হচ্ছে তখন আমাকে অনেকে ধরে নিয়েছে আপনি হচ্ছে একজন ব্রাজিল ফ্যান। বাট আমি হচ্ছে সিওডো, যে জয়লাভ করে তার পক্ষে থাকি, বুঝে গেছো? তবে অরিজিনালি মেসি ফ্যান। আচ্ছা, খেয়াল করে দেখি ভাই। এরপরে আয়ন পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটা সঠিক? ঝটপট করে বাচ্চারা 37 নম্বর অ্যান্সার জানাই দাও। কোনটার আকার বড়, এখানে কোনটার আকার ছোট? এখন একটু দেখো, খেয়াল করো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো এগুলো আমার পেঁচাইছে। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সবাই একই পর্যায়ের মৌল। আমরা জানি যত তুমি বাম থেকে ডানে যাবা আকার ছোট হয়, তাহলে সোডিয়ামের আকার সবচেয়ে বড়। তাহলে দেখো তো এটা আছে কিনা, দেখ না, এটা তো ভুল বলছে, অ্যালুমিনিয়ামের আকার বড়, এটা ভুল, তাই না? তাহলে বুঝতে পারছি এই দুইটার মধ্যে একটা হবে, কারণ এখানে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম লিখছে, আবার লিখছে। ঝটপট করে জানাই দাও কোনটার আকার বড় হবে, বলো তো? ছটপট করে জানাই দাও, নিচের কোনটার আকার বড় হবে? পাওয়ার ক্লাসের রিভিউ না রে ভাইয়া, এটা হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের জন্য হাজার স্যারের বইয়ের পেছনের এমসিকিউ। ঝটপট তারপর জানাই দাও, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কোনো সন্দেহ নাই এটাই। কারণ ক্যাটনের বেলায়ও কাইনেটিক সেমই হয়ে থাকে। কারণ কি, একটা করে ইলেকট্রন গেছে, ওখানে 2টা গেছে, 3টা গেছে, যত ইলেকট্রন যাবে তত বেশি আকার ছোট হবে, তাই না? ইলেকট্রন কমে গেছে, মাঝখানে প্রোটন অনেকগুলো বেশি। বুঝতে পারছো আমি নেগেটিভ কোনো কিছুতে পড়াতে চাচ্ছি না। সো আপাতত বুঝে গেছে সবাই, ইলেকট্রন যেহেতু কম আসছে, বেশি আকৃষ্ট করে আরো ছোট বানিয়ে ফেলবে। সো এটা আসলে কনফার্ম, আমরা ডি হবে অ্যান্সার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। সবাইকে ক্লিয়ার? ওকে, তাহলে 38 কত হচ্ছে? 38 হচ্ছে 37 হচ্ছে ঘ। 38 দ্রুত 38। তৃতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? খেয়াল করো, দ্বিতীয় পর্যায় মানে 2s2 দিয়ে শুরু হবে। 2s1 মানে কি? প্রথম গ্রুপের মৌল, 1 নম্বর গ্রুপের মৌল। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। আকার কি হয়? ছোট হয়। তাহলে প্রথমটার আকার সবচেয়ে বড়। তো দেখি, এটা হবে না, 2p3 হবে না, 2p1 পিতে চলে গেছে, হবে না। 2s2 এটাও হবে না, 2s1 এটা হচ্ছে প্রথম মৌল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল। আমরা জানি যে কোনো একটা পর্যায়ের প্রথম মৌলটা সবচেয়ে বড়। যতই বাম থেকে ডানে যাবা আকার কি হবে ভাইয়া? আকার ছোট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1s2 2s1। কাদের হয়েছে দেখি? ওকে, ঠিক আছে, ভেরি গুড। চলে আসি এর পরেরটাতে ভাইয়া। এরপরটা আসি, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? এটা দেখো দুর্বল একটা জিনিস, কোনটার আকার সবচেয়ে ছোট? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন নাকি লিথিয়াম? সবাই ছোট অ্যান্সার বলে দাও, কোনটার আকার সবচেয়ে ছোট? কোনটির আকার সবচেয়ে ছোট? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন নাকি লিথিয়াম? কোনটার আকার সবচেয়ে ছোট? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন নাকি লিথিয়াম? যতই বাম থেকে ডানে যাবা আকার ছোট হবে। তো সবচেয়ে ডানে কে আছে? সবচেয়ে ডানে আছে এই পাশে অক্সিজেন। মনে আছে তো? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো সবার ডানে কে আছে? অক্সিজেন, সেই সবচেয়ে ছোট। যত ডানে যাবা সে সবচেয়ে ছোট, উত্তর হচ্ছে অক্সিজেন। 40 নম্বর চলে আসি। দুইটা মৌল এ এবং বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে, একটা আর এ আর একটা আর বি। ধরো এই হচ্ছে একটা মৌল, হ্যাঁ, এই হচ্ছে একটা মৌল আর এ হচ্ছে একটা আর বি। দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে ধরো আর এ পরিমাণ দেওয়া আছে, এটা আর বি পরিমাণ দেওয়া আছে। বলছে তাদের সমযোজী বন্ধন দূরত্ব ডিএবি হলে কোনটা সঠিক? মানে বন্ধন দূরত্ব মানে এই একটা সেন্টার থেকে একটা সেন্টার, এই দূরত্বটা হচ্ছে তার সমযোজী বন্ধন দূরত্ব। তাহলে এই ব্যাসার্ধ যোগ এই ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 40 অ্যান্সার হচ্ছে ক, আর এ আর বি যোগ করলেই পেয়ে যায় ডিএবি। খেয়াল করে 41, একই প্রশ্ন।
দুইটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, একটা 37 আর একটা হচ্ছে 99। বলেছে সমযোজী বন্ধন দূরত্ব কত, যোগ করে দিলেই খেলা শেষ। যোগ করো 9 7 16, তাহলে উত্তর হচ্ছে এটাই, একটাই উত্তর 136 pm। যোগ করে দিলেই আমরা পেয়ে যাব সমযোজী বন্ধন দূরত্ব। তাহলে আমাদের 41 নম্বরটা হয়ে গেল। চলে আসি আমরা 42 নম্বরে। 42 নম্বরে, পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্য সঠিক? বাম থেকে যত ডান দিকে যাবে, খেয়াল করো, বাম থেকে খেয়াল করেন যত আপনি বাম থেকে ডানে যাবেন, আয়নীকরণ শক্তিমান বাড়বে, ইলেকট্রন শক্তি বাড়ে, সবাই বাড়ে। তাহলে বাম থেকে ডানে গেলে কিন্তু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে। আমি বলতে পারি ভাই এটা আমার মনে থাকে না, খেয়াল করে দেখো, ডান দিক মানে আমরা কি বলি? ভালো দিক, তাই না? কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়ার সময় আমরা ডান হাতে নেই, বাম হাতে নেই না, ডান দিক মানেই ভালো। সো ডান দিকে গেলে বাড়ে। এবার আসি, বলতে পারে ভাইয়া উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি কমে? তুমি নর্মাল চিন্তা করো, নিচে যাওয়া মানে কি? খারাপ। তাহলে উপর থেকে নিচে গেছো মানে কমে যাবে, ক্লিয়ার? উপর থেকে নিচে গেছো মানে খারাপ, তাহলে কমে যাবে। তাহলে নিচ থেকে উপরে গেলে বাড়বে। সো ওই যে মানুষের যে হিউম্যান সাইকোলজি, এর সাথে মিলালে কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। 43 আমরা চলে আসি, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় আমরা সবাই জানি, তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। একটা করে ইলেকট্রন ত্যাগ করে সে যে ধনাত্মক আয়ন হবে, ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, করে সোডিয়াম প্লাস হইলো, এই যে শক্তিটা, এখানে শক্তি যে চেঞ্জটা, এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপর খেয়াল করি 44, তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? ভাই বলছে তৃতীয় পর্যায়ে, তুমি বলতে পারো ভাইয়া থার্ড পর্যায়ে কি আছে? দেখো লিনা কে মনে আছে? সোডিয়াম পটাশিয়াম এই শুরু মনে আছে? আচ্ছা, সো তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? সবাই আমাকে অ্যান্সার জানিয়ে দাও, দ্রুত অ্যান্সার জানিয়ে দাও, কোন ধর্মটা ক্রমাগত বৃদ্ধি পায়? খেয়াল করো, অনেকেই বলবে আয়নীকরণ শক্তি। না, এখানে ঝামেলা আছে। পরের 2টা মৌল যে আছে না, ওখানে আয়নীকরণ শক্তির মান একটু এদিক সেদিক আছে। হ্যাঁ, ওই যে এটা কনসেপচুয়াল বিষয়, অর্ধপূর্ণ থাকলে চেঞ্জ হয়, পূর্ণ থাকলে চেঞ্জ হয়, ওই চেঞ্জের কারণে। সো এখানে আয়নীকরণ শক্তিটা আমি দিতে পারছি না, কারণ এখানে বলছে প্রথম 4টা মৌল এবং ক্রমাগত বৃদ্ধি পায়, মানে সবগুলোই বাড়বে। ব্যতিক্রম আমাদের এখানে যেহেতু আছে, সো আমরা এটা আয়নীকরণ শক্তি দিতে পারছি না। তাহলে আয়নীকরণ শক্তি দিতে না পারলে আর দেয়া আছে মৌলের গলনাঙ্ক, কারণ মৌলের যে গলনাঙ্ক কনফার্ম বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে বাড়বে। সো উত্তরটা কি হবে? 44। উত্তর কী হবে বলো তো ভাইয়া? আচ্ছা, শাফকাত ফায়াজকে আমি এই মুহূর্তে ব্লক করে দিচ্ছি, কারণ যারা হচ্ছে কাউকে ডিস্টার্ব করবে তাকে হচ্ছে এই গ্রুপে অ্যাটলিস্ট রাখা উচিত না, কারণ আমাদের সামনে এডমিশন। সো একজন এসে সবাইকে ডিস্টার্ব করবে, হি ডাজন্ট ডিজার্ভ টু বি ইন দিস পেজ অর ইন দিস গ্রুপ, ঠিক আছে? একজন ফাহাদ বলছে ভাইয়া আপনাকে আজকে সুন্দরী লাগে। হোয়াট দ্য ড্যাশ? সুন্দরী মানে কি বুঝো? সুন্দরী মানে হচ্ছে ফিমেল, আই এম এ মেল, কাম অন ম্যান। যখন কথা বললা সুন্দরী লাগে, তোমাকে একটু বাংলা শিখতে হবে। রোমান্টিক তানভীর যে আছে, রোমান্টিক তোমাদের তানভীর ভাইয়া, তানভীর পাশে আছে, আমি ওকে দিয়ে তোমাকে কিছুক্ষণ বাংলা শিখাবো। তানভীরকে ডাকবো? যাই হোক, সেই বাংলা শিখতে হবে। রোমান্টিক সেই ভাইয়ের কাছ থেকে তুমি একটু বাংলা শিখে নিবা। পুরুষের বেলায় সুন্দরী বলে না, পুরুষের বেলায় বলে সুন্দর, আর মেয়েদের বেলায় বলে সুন্দরী। আচ্ছা, ঠিক আছে। সো আসি আমরা আমাদের পড়ায় ফিরে আসি, সুন্দরী বাদ দেই। চলে আসি 44 নম্বরে। অ্যান্সার কি বলো দেখি? মৌলের গলনাঙ্ক। 45 চলে আসি, কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? আমাকে ঝটপট করে অ্যান্সার করো, কোনটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? ভাইয়া বলতে পারো ভাইয়া নর্মালি কি হয়, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস তো বাদ, নিচে ওর কথা বাদ, নিচে থাকা মানেই খারাপ, বাদ। সো এই 3টার মধ্যে একটা, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ে, সেই হিসেবে অক্সিজেন হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা প্যাচ কিন্তু বইয়ে দেয়া আছে। এই যে নাইট্রোজেনের মধ্যে এই যে অর্ধপূর্ণ একটা বিষয় আছে, 2p3 এর একটা বিষয় আছে। হ্যাঁ, অর্ধপূর্ণ 2p3 তাহলে কি হয়? 2p4 আর 2p3 মানে কি? অর্ধপূর্ণ অবস্থায় বেশি সুস্থিত। সো এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, নাইট্রোজেনের মানটা কিন্তু বেশি। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। যদিও লজিক্যালি কিন্তু অক্সিজেনটা বেশি হওয়ারটাই কথা ছিল, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন। কেন? কারণ এই যে নাইট্রোজেন 2p3 অর্ধপূর্ণ, আর এই অর্ধপূর্ণ হওয়ার কারণে কিন্তু তোমার নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মানটা অনেক বেড়ে গেছে। কথা বুঝছো কি বুঝো নাই?
কথা বুঝছো কি বুঝো নাই? তাহলে কোন মৌলে বুঝছো? তাহলে উত্তর হচ্ছে নাইট্রোজেন। কোনটা আয়নীকরণ শক্তির মান বেশি হবে? আমরা ওই সিস্টেমে বাম থেকে ডানে গেলে বাড়ে, সেই হিসেবে বেড়ে অক্সিজেনে হওয়ার কথা ছিল, কিন্তু এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ঝামেলা। নাইট্রোজেন হচ্ছে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ থাকার কারণে সুস্থির, এই জন্য আয়নীকরণ শক্তির মানটা অক্সিজেনের চেয়ে বেড়ে যাবে। সো অ্যান্সার হচ্ছে এখানে নাইট্রোজেন। মাথায় রাখবা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু প্যাচ, এই চ্যাপ্টার কিন্তু তোমার প্যাচ লাগেই, আমি জানি আমার অনেক প্যাচ লাগতো। সো এই জন্য কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা চেষ্টা করেছি সেকেন্ডবারই এই চ্যাপ্টারটা পড়াইতে। সো আশা করি তোমরা এইভাবে যদি মোটামুটি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার প্যাচগুলো খুলবে। 46, কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? সহজ কথা, কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? তোমরা আমাকে অ্যান্সার করো তো। এখানে কি আছে? সবার উপর হচ্ছে লিথিয়াম। লিনাকে রুবি সাজাবে, তাই না? আচ্ছা, তাহলে অ্যান্সার করো। লিনাকে রুবি সাজাবে, তাহলে অ্যান্সার করো ঝটপট। উত্তর কি হবে? 46। আর তোমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে কিন্তু আমি তোমাদের হামিম ভাইয়া থাকছি বায়োলজি নিয়ে। সো বায়োলজির যারা পাওয়ার প্লে যারা স্টুডেন্ট আছে এখন 23 ব্যাচের, ওরা অবশ্যই পাওয়ার প্লে গ্রুপে এনরোল করে ফেলবে। ওখানে বায়োলজির কন্টেন্টগুলো কিন্তু ভাইয়া ইনশাআল্লাহ রেডি করছি অনেক সুন্দরভাবে। আমাদের সবাই, আমি আছি, হৃদয় আছে বা সাজ্জাদ আছে তোমাদের সাথে। সো আমরা কিন্তু বায়োলজির কন্টেন্টগুলো খুব ভালোভাবে রেডি করছি, যেন তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে কিছু প্র্যাকটিস করাবো। যারা বায়োলজি আগে পড়ো নাই, ভালো লাগবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে থাকতে পারো। সো ইনশাআল্লাহ চলে আসি 46। অ্যান্সার বলো দ্রুত। মিলছে? হ্যাঁ, লিথিয়াম। কারণ কি? যে উপরে আছে তার মান বেশি, নিচে যাওয়া মানে খারাপ, কমে যাবে, শেষ। তাহলে কোন মৌলের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? উপরে যে আছে, উপরে আছে লিথিয়াম। খোদা হাফেজ ভাইয়া। এরপর চলে আসি 47। 47, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? তোমাকে উত্তর দেওয়ার আগে আমি বলে দিই, মনে রাখবা প্রথম আয়নীকরণ শক্তির মানটা একটু ঠিক আছে, মানে ভালো। দ্বিতীয় আয়নীকরণ শক্তি অবস্থা খারাপ। একটা ইলেকট্রন নিয়ে আসছো, দেখো যার ধরো শার্ট প্যান্ট আছে, তুমি ওর থেকে শার্ট নিয়ে নিলা, ওকে, ভালো কথা। ওমা, তুমি আবার কি করলা? তুমি ওর থেকে প্যান্টও চিনে নিচ্ছ, মানে ওর দুইটা সেকেন্ড ইলেকট্রনটাও নিয়ে নিচ্ছ। সে কি ছাড়বে? ইজিলি ছাড়বে না। সো দ্বিতীয় ইলেকট্রন দ্বিতীয় যেই আয়নীকরণ শক্তি, এই মানটা কিন্তু আরো অনেক বেশি হবে, কারণ প্রথমবার সে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় আয়নীকরণ শক্তি আরো অনেক বেশি। তুমি এখন ধরো তার ভিতরে যে শর্টস, এইটা পর্যন্ত ছিনে নেওয়ার চেষ্টা করতেছো। তৃতীয় আয়নীকরণ শক্তি, 3টা ইলেকট্রন নিতে যাচ্ছ, কেউ দিতে চাইবে না। সো এই ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা আরো অনেক বেশি হবে। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। প্রথম একটা ইলেকট্রন ত্যাগ করে, ধরো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস হয়, এটা কিন্তু সে মোটামুটি স্থিতিশীল অবস্থায়। ওমা, তুমি চাচ্ছ যে না ভাই আমি আরেকটা ইলেকট্রন নিবো এটা থেকে, সোডিয়াম প্লাস থেকে আরেকটা জোর করে নিয়ে আমি সোডিয়াম 2+ বানাবো, ডেঞ্জারাস। পরে বলছো না, আমি সোডিয়াম 2+ থেকে আরো একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম 3+ বানাবো, সো এটা আরো ডেঞ্জারাস অবস্থা। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি E3 যেটা মানে তৃতীয় যে আয়নীকরণ শক্তি, এইটা অনেক বেশি মান হবে। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো কি বুঝো নাই? আচ্ছা, বুঝতে পেরেছো ভাইয়ারা? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, চলে আসি এর পরেরটায়। 48, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? ছোট্ট অ্যান্সার করে দাও। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটা বেশি হবে বলো তো? এটা কিন্তু হবে না, আমরা আগে বলেছি নাইট্রোজেন কিন্তু ব্যতিক্রম, এটা আগে আমাদের কাহিনী বোঝানো শেষ। বেরিলিয়াম নাকি বোরন, এখানে একটা কাহিনী আছে, জ্ঞানজাম আছে। সবাই সুন্দর করে আমাকে জানাই দাও উত্তরটা কি হবে, সুন্দর করে জানাই দাও। 48-এর উত্তর কি হইবে? হিসেবে বোরন এখানে মোটামুটি তাও একটা যাবে, উত্তর জানা দাও, সবাই জানা দাও কোনটা হবে। এটা না এটা, ঝটপট 48 জানাই দাও, ঝটপট 48 কোনটা হবে? কোনটা হবে? 48 উত্তর হচ্ছে ডি। কারণ কি? ওই একই কথা, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, সালফারটা করলে তুমি টের পেয়ে যাবা। আর এটা একবার প্র্যাকটিস করলে এরপরে তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে অলওয়েজ ফসফরাস এবং সালফার থাকলে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এবং কিভাবে তুমি খেয়াল করে দেখো, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে দেখো, এই অর্ধপূর্ণ যে কনসেপ্টটা, অর্ধপূর্ণ এটা আবার দেখবা ইনশাআল্লাহ এখানে কাজে লাগতেছে। সো খেয়াল করে দেখো, এটা করে দেখো, তুমি করলে বুঝতে পারবা। সবাই ইলেকট্রন বিন্যাসটা করলে দেখবা তোমার সুন্দর মতো এটা হয়ে যাবে। হ্যাঁ, আজকে টার্গেট ডিএফসি ক্লাস করাবো ইনশাআল্লাহ, একটু পরে টার্গেট ডিএফসি ক্লাসটা শুরু হবে। 49 তো আর বলা দরকার আছে। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? সবার নিচে কে আছে? দ্রুত জানাই দাও। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? ঝটপট।
সো পর্যায় সারণীতে সবার নিচে কে আছে? সবার নিচে সিজিয়াম। কে আছে? সিজিয়াম। তাহলে আমরা বুঝতে পারছি উত্তর হচ্ছে সিজিয়াম। তাহলে এখানে যারা আছে সবার নিচে আছে সিজিয়াম, নিচে যে আছে তার আয়নীকরণ শক্তির মান কম, সর্বনিম্ন উত্তর হচ্ছে সিজিয়াম। 50 আসলে এখানে খুবই হাবিজাবি চিত্র আছে, ভাই 50টা আপাতত করাচ্ছি না। সো আজকে ক্লাস আমি আর বেশি লেন্দি করবো না, এরপর আবার ইনশাল্লাহ তোমাদের বায়োলজি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, বা যদি নিবে ইনশাল্লাহ ফিজিক্স ক্লাস নেওয়ার চেষ্টা করা হবে যদি সময় সুযোগ থাকে। এবং ইনশাল্লাহ আমি তোমাদের কাছে হামিম ভাই কথা দিচ্ছি, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি সুস্থভাবে, ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদেরকে এভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আর কি সময়ের মাঝখানে। সো আশা করি এই যে 50টা প্রায় এমসিকিউ করালাম, যদি একটা আমাদের কম হয়েছে, সো আশা করি এই স্টাইলে তুমি যদি মোটামুটি এই চ্যাপ্টারটা করার চেষ্টা করো, আমি সুযোগ পেলে এখানে এই 51 নাম্বার থেকে আবার আরেকটা ক্লাস নিব, বুঝতে পেরেছো? সুযোগ পেলে ভাইয়া ইনশাল্লাহ 51 নাম্বার থেকে আবার ক্লাস নেব। সো আরেকটা ক্লাস নেব দরকার হলে, কিন্তু মাঝখানে আমরা আবার অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে। কি অবস্থা ভাই? তোমরা ভেবে না যে আমি অন্য কোনো মেয়েকে হাই দিচ্ছি, আমাদের একজন ভাই এসে ভিডিও করছিল, সো দ্যাটস ওয়াই আমি একটা এরকম হাই দিয়েছি। সো আমার মনে হচ্ছে আজকে ক্লাসটি ভাই এখানে ক্লোজ করতে পারি, এবং ইনশাল্লাহ তোমাদেরকে একইভাবে আমি ভাই চেষ্টা করব আর অনেকগুলো এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আসার জন্য। অনেক দ্রুত কথা বলতে হয়েছে যেহেতু সময় কম, ঠিক আছে? আশা করি কারো বুঝতে সুবিধা হবে না। আমি আসলে হাফিয়ে যাচ্ছি, একটু স্পিডে ভাই কথা বলেছি, একটাই কারণ সময় আসলে নাই, তাই না ভাইয়া? একটু পরে 8টার দিকে আমাদের টার্গেট ডিএমসির প্রাইভেট গ্রুপে ক্লাস ইনশাল্লাহ হবে। আজকে অর্থনৈতিক রসায়নের উপর ক্লাস। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ তোমাদের সাথে হামিম ভাই আবারও দেখা হবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ। টাটা। ভালো মতো পড়বে। শোনো, ভালো কথাও আছে, ভালো কথা তো বলিনি। শোনো, মেডিকেল ভর্তি পরীক্ষা কিছুদিন পরেই। এখন যেন এমন না হয় যে অল্প কিছু ভুলের কারণে তুমি তোমার এতদিনের যেই আরাধ্য স্বপ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা যেন মিস না হয়। অল্প কয়েকটা ভুল তোমাকে এখন খুব বেশি তাড়না দিবে। যেমন 1 নম্বর ভুল, অনেকের হচ্ছে ঘুম নিয়ে অনেক টেনশন, ভাই অনেক বেশি ঘুম না, লিমিটেশন করতে হবে। 6 থেকে 7 ঘন্টা, অনেকের ক্ষেত্রে 5 ঘন্টায় ভালো মতো ঘুম হয়, ব্রেন ফ্রেশ হয়। অনেকের সেটা 7 ঘন্টা লাগুক, ব্রেনটা ফ্রেশ করো। বাট এমন যেন না হয় যে ভাইয়া আমার 10 ঘন্টা হয় ঘুম, তারপরে ব্রেন ফ্রেশ হয়, তাইলে আবার সমস্যা, তাই না? 10 ঘন্টা ঘুমেলে তুমি পড়বে কখন? এটা একটা ফ্যাক্ট। নাম্বার 2, আরেকটা বিষয় আছে যে পড়াশোনা কত ঘন্টা করা উচিত। 10 থেকে 12 ঘন্টা একটা অ্যাপ্রক্সিমেট ধরা হয়। অনেকের আগে পড়া শেষ হয়ে যায়, অনেকের পরে হয়। বাট একটা টাইম যদি তোমার ফিক্স থাকে যে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবা, তাহলে দেখা যাবে তোমার পড়া শেষ হয়ে গেলে তুমি রিভিশন দেওয়ার সুযোগ পাবা। নাম্বার 3, এই সময়ে কাদের বেশি এমসিকিউ ভুল হবে? তুমি পড়বা ঠিকই, তারপরে কনফিউশনে পড়ে যাবা, যাদের রিভিশন কম হবে। সো ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার রিভিশন দাও। তুমি যত বেশি রিভিশন দিবা, তত বেশি ইনশাল্লাহ তুমি এই ইম্পর্টেন্ট লাইনগুলো কম ভুল করবা। 4টা অপশনের মধ্যে তোমার যদি 2টা অপশনে কনফিউশন থাকে, ওই কনফিউশন তোমার ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 5, তোমাকে অবশ্যই বইয়ের পেছনের প্রত্যেকটা এমসিকিউ, স্পেশালি ফর কেমিস্ট্রি অ্যান্ড স্পেশালি ফর ফিজিক্স, এই 2টা পেপারের ক্ষেত্রে, মানে 2 সাবজেক্টের ক্ষেত্রে বইয়ের পিছনের এমসিকিউ তোমাকে ভালোভাবে সলভ করতে হবে, কারণ বইয়ের পিছনের এমসিকিউ থেকে অনেক কিছু আসে। সো লাস্ট যে কথাটা বলে রাখি, অনেকেরই মোটিভেশন দরকার হয়। মনে রাখবা, মোটিভেশন মেডিকেলের জন্য একটাই, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমাকে ডাক্তার হইতে হবে, ইনশাল্লাহ আমাকে চান্স পাইতে হবে। তার জন্য যতটুকু কষ্ট করার দরকার তার সবটাই তুমি করো। তুমি জানো না তোমার কি হবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাল্লাহ তুমি যদি কষ্ট করো, তার বিনিময়ে ইনশাল্লাহ তুমি এমন কিছু ভালো কিছুই পাবা, যার জন্য তোমাকে এখন আফসোস করতে হবে না। তবে ভাইয়া এবং আপুরা, এমন যেন না হয় যে আমি এখন পরিশ্রম করছি না এবং পর রেজাল্ট যখন আমার খারাপ হবে, তখন যেন আমাকে আফসোস করতে না হয় যে ভাইয়া একটু কষ্ট করলেই পারতাম। ওই আফসোস যেন তোমার জীবনে না থাকে। তার জন্য এখন তোমার যে সর্বোচ্চটুকু করা যায় তার সবটাই তুমি করো। রেজাল্ট কি হবে না হবে সেটা পরের চিন্তা। যেভাবে তোমার আগানোর দরকার এভাবে তুমি আগাও, এভাবে তুমি পড়াশোনা করো, ফাইনালি রেজাল্টটা ইনশাল্লাহ তোমার পক্ষেই আসবে। সো সবাই মোটিভেশন দরকার হলে ওই একটা কথা মাথায় রাখবা। সেকেন্ড, ওই যে ঘুরে ফিরে মা বাবার স্বপ্নের কথা চলে আসে। অনেকের নিজের স্বপ্ন, অনেকের মা বাবারও স্বপ্ন তার সন্তান সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে ডাক্তার হবে, একটা ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে তার সন্তান পদচারণা করবে, রোগীর সেবা করবে। সো ইনশাল্লাহ চোখ বন্ধ করে ওটা একটু চিন্তা করবে, আর চিন্তা করবে রেজাল্ট দেওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন হওয়া সম্ভব। এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো করবে। সো তোমাদের কাছ থেকে তোমাদের হামিম ভাইয়া সেই স্বপ্ন
ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, যদি